আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। হাম আক্রান্ত হয়ে গেল মাসে মারা গেছে ৩২ শিশু। রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় এই রোগ ছড়িয়েছে। স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজধানী মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২১ শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ছাড়াও বিভিন্ন জেলায় এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪৬ বা তারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেটে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি হাম। গত ১০ দিনের ব্যবধানে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন হাসপাতালে অন্তত ৫ শিশুর মৃত্যু হয়েছে নিউমোনিয়া ও ১ শিশুর মৃত্যু হয়েছে হাম আক্রান্ত হয়ে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে গত ৩ মাসে মারা গেছে ৫ শিশু। হাম আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৯৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাম সংক্রমণের বিষয়ে জানাতে রাজশাহীতে আছেন সহকর্মী মোস্তাফিজ রকি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রকি, রাজশাহীতে নতুন করে কোনো শিশুর হাম সংক্রমণ হয়েছে কিনা এবং সেখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন, বিস্তারিত জানাবেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত উপসর্গ নিয়ে প্রায় ৯৮ জন শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে ২টি শিশু ওয়ার্ড রয়েছে সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যদিও গত ২৪ ঘন্টায় আমরা নতুন করে দেখেছি হাম আক্রান্ত হয়ে আরও ১৬ জন শিশু ভর্তি হয়েছে। এই খবরটি আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পেয়েছি। আর এখন আমি কিছুক্ষণ আগেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২টি ওয়ার্ড থেকেই ঘুরে এসেছি। সেখানে আমরা দেখেছি যে বিশেষ করে যারা হামে আক্রান্ত হচ্ছেন এবং অন্যান্য যারা শিশু রয়েছেন বেশিরভাগই ক্ষেত্রে দেখা যাচ্ছে একই সাথে চিকিৎসা হচ্ছে। ফলে এটি যেহেতু ছোঁয়াছে রোগ, এই কারণে কিন্তু হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে তারা যে অন্য আলাদাভাবে যে আইসোলেট করে এই রোগীদেরকে মূলত আসলে চিকিৎসা দিচ্ছেন। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে অনেক শিশু ঠান্ডাজনিত অর্থাৎ নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে কিন্তু এই হাসপাতালের দিকে আসছে। তার পরবর্তীতে কিন্তু হাম ধরা পড়ছে এবং তার সাথে থাকছে তীব্র জ্বর। যখন পরিস্থিতি আসলে জটিল হচ্ছে এরপরে আইসিইউ প্রয়োজন হচ্ছে। এবং আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সংকট রয়েছে এবং গত ২০ দিনে প্রায় ৫৫ জনের বেশি কিন্তু রোগী কিন্তু মারা গিয়েছে। তবে সেই ক্ষেত্রে যারা রোগীর স্বজন রয়েছে বিশেষ করে শিশুদের, তারা কিন্তু বেশ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে কিন্তু আসলে তারা প্রত্যেকটি সময় পার করছে। এবং কিছুক্ষণ আগেও আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু যে ওয়ার্ডগুলি রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত রোগীর থেকেও কিন্তু ৩ গুণ রোগী এখানে কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছে। ফলে তাদেরকেও কিছুটা এই চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরে তারা তাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটি তারা সচল রাখতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে তারা বলছেন যে যারা হাম আক্রান্ত হয়ে রোগী যারা আসছেন বিশেষ করে শিশুরা, তাদেরকে অনেকেই দেখা যাচ্ছে যে ৬ মাসের আগেই তারা কিন্তু মূলত এই হামে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। এবং আমরা হাসপাতালে সে ওয়ার্ডগুলোতেও গিয়েছি এবং দেখতে পাচ্ছি যে ৩ থেকে ৪ মাসের যারা শিশু রয়েছেন তারা কিন্তু হামে আক্রান্ত হচ্ছে। বিষয়টি কিন্তু উদ্বেগজনক এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে যখনই হামের যে সমস্ত উপসর্গগুলো রয়েছে সেগুলো দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আসলে তারা বলছেন। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে যে সমস্ত চিকিৎসার জন্য তারা পর্যাপ্ত ব্যবস্থা সেটি তারা নিয়েছেন। তো তাই এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আছে পর্যাপ্ত মজুদও। তারপরেও রাজধানী জুড়ে পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে তেলের কৃত্রিম সংকট। কোথাও সীমিত সরবরাহ থাকলেও অধিকাংশ পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন। তবে পাম্প মালিকদের দাবি, তেলের কোনো ঘাটতি নেই, বরং অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুদের প্রবণতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
তেলের সংকট যদি একবারে তেলের সংকট হলে তো তেলে পাওয়া যেত না। আমার প্রয়োজনের তাগিদে যতটুকু চালানো দরকার অতটুকুর জন্য তেল নিতে আসছি। রাত 11টায় রেলগেটের থেকে গাড়ির লাইনে দাঁড়াইছি, সারা রাত প্রস্রাব করার জায়গা নাই, বাথরুমের জায়গা নেই, আমরা ভয়ে পানিটা পর্যন্ত খাচ্ছি না, কিন্তু তেল পাবো কিনা এখনো এই চিন্তায় আছি। নর্মাল সময় যে পরিমাণ আমাদের চাহিদা ছিল বা এসব সেই পরিমাণ এখনও চাপ পাচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে কি আগে হয়তো যে মোটরসাইকেলওয়ালা 150, 200, 300 টাকা তেল নিত, কিন্তু এখন যাই দেখেন কোনো লোক ট্যাঙ্কি ফুল ছাড়া বলে কেন, সবাই ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি। এদিকে কুড়িগ্রামে চাহিদার চেয়ে তেল সরবরাহ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই ফিরছেন খালি হাতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল পাচ্ছেন না বাগেরহাটের মানুষ। বরগুনার পাথরঘাটায় তেলের সংকটে সাগরে যেতে পারছে না মাছ ধরার ট্রলার। ভোলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে তেল মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের 9,100 লিটার ডিজেল সহ আটক এক ব্যক্তিকে 2 মাসের কারাদণ্ড ও নগদ 6,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 4টি কোম্পানিকে জরিমানা করা হয়েছে ঝিনাইদহে। 5,000 লিটার তেল সহ একজনকে আটক করা হয়েছে মেহেরপুরে। কিছু পাম্প মালিক আছে, অসাধু ব্যবসায়ী, আমার কাছে মনে হয় এরা সিন্ডিকেট করছে। কারণ কি, এই যে পাম্পটার মধ্যে আমি আসি, এটার মধ্যে একদিন পর পর নিয়মিত 200 টাকা 500 টাকা তেল পাওয়া যাচ্ছে। চন্দ্রাজোড়া পাম্প, ওইদিকেও কোন হানে তেল নাই। তেলের কথা ঢুকাইলে পরে তেলই দিতেছে না, বলতেছে কি তেল নাই। মোটরসাইকেল তো পাবে না, তাহলে এই যে সিরিয়াল 500-800 সিরিয়াল, যারা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছে, তাদের ভোগান্তি আপনারা দেখবেন। এ বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল ইসলাম। আশরাফুল, জেলায় চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছেন কিনা চালকরা, এবং আমরা জানি যে কৃষকরাও আসলে ডিজেল সংকটে পড়েছেন, তারা কিভাবে এটিকে সামাল দিচ্ছেন? জি তানিয়া, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে শাহজাদপুর যে অয়েল ডিপো রয়েছে, সেই অয়েল ডিপো থেকে কিন্তু উত্তরবঙ্গের যে 3 বিভাগ রয়েছে, সেই 3 বিভাগের কিন্তু 20 জেলায় কিন্তু এখান থেকে জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ পার্ক ফিলিং স্টেশনে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যে দেখতে পারবেন যে গতকালকে থেকে কিন্তু জেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু ফুয়েল কার্টের মাধ্যমে কিন্তু এখানে যারা বাইকার রয়েছেন বা অন্যান্য যানবাহন রয়েছেন তাদেরকে কিন্তু তেল দিচ্ছেন। তো গতকালকে আমরা জেলা প্রশাসক কার্যালয়ে যেটা দেখেছি যে প্রচুর পরিমাণে ভিড় ছিল এই ফুয়েল কার্ড সংগ্রহ করার জন্য। আর এই ফুয়েল কার্ড গতকালকেই কিন্তু 200-র উপরে বিতরণ করা হয়েছে। আর সেই ফুয়েল কার্ড নিয়ে কিন্তু সকাল থেকেই আজকে সিরিয়াল ধরে পাম্পগুলোতে বাইকাররা তেল সংগ্রহ করছে। পাশাপাশি আজকে ডিসি সাহেব যিনি রয়েছেন আমিনুল ইসলাম, উনি কিন্তু সকাল 10:30টার দিকে এই তেল পাম্পের যে ফুয়েল কার্ডের মাধ্যমে সেটা আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তো সিরাজগঞ্জের যতগুলো ফিলিং স্টেশন রয়েছেন সেইখানে কিন্তু পর্যাপ্ত তেল রয়েছে, যার কারণে কিন্তু বাইকাররা খুব সহজেই তেল পাচ্ছে। তো সিরাজগঞ্জে তেলের তেমন কোনো সংকট আছে বলে আমরা এখন পর্যন্ত কোনো খবর পাইনি। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। ঢাকা মহানগরীতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাটের বর্ধিতাংশ নির্মাণের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। অভিযানে সড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট, ওয়েল্ডিং ওয়ার্কশপ, যানবাহন মেরামতের গ্যারেজ ও আসবাবপত্রের দোকানের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত দখলমুক্ত করা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। অভিযান চলাকালে ডিএমপি ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ডিএমপি। হকারদের যে রুটি রোজগারের ব্যবস্থা, এটা তো অবশ্যই সরকার বহন করতে হবে না, বা এটার একটা বিশেষ পদক্ষেপ নিয়ে না তারা এই অভিযানটা করবে। রাস্তার জবরদখল করা আছে এবং দোকানপাট এক্সটেন্ড করে অতিরিক্ত স্থাপনা তৈরি করা হয়েছে, যাতে করে মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে, যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সেই সমস্ত এরিয়াতে আমরা বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই আমরা এই অভিযানটি পরিচালনা করব।
এই মুহূর্তে ফকিরাপুল থেকে অভিযানের সর্বশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, এখন পর্যন্ত অভিযানে কি কি উচ্ছেদ করা হয়েছে এবং উচ্ছেদ অভিযান চলাকালে কোনো রকম বাধার বা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কিনা? তানি যেমনটি বলছিলেন যে আসলে ডিএমপির যেই উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান কিন্তু আসলে আজকে থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু 4 এপ্রিল পর্যন্ত চলবে এবং ডিএমপির বিভিন্ন স্থানে কিন্তু অভিযান চলছে। এই মুহূর্তে রয়েছি আমরা ফকিরাপুল যেই কাঁচাবাজার রয়েছে সেখানে, এবং সেখানে যে অভিযান চলছে সেটি কিছুক্ষণ আগে কিন্তু অভিযান বেশ কিছু যেই দোকানপাট ছিল সেগুলো কিন্তু উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এবং যদি এখানে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সাথে যদি একটু আমরা কথা বলার চেষ্টা করি যে আসলে এই যে অভিযানটি আপনারা পরিচালনা করছেন, এর ফলশ্রুতিতে আপনারা কি আশা করছেন যে আবারও তারা আসবে কিনা বা পরবর্তী পদক্ষেপ কি নেবেন? না, আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি যে মেইন সড়ক এবং ফুটপাত এটা দখলমুক্ত করার জন্য। বিশেষ করে ফুটপাতের কিছু দোকান আছে, মালিকের দোকান আছে, পাশাপাশি সে এক্সটেনশন করে মেইন রাস্তা পর্যন্ত চলছে, এর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি। এবং মেইন রাস্তার উপর যে দোকানগুলা আপনি দেখেন, এখানে প্রায় 50 ফিট রাস্তা চওড়া, এর মধ্যে 30 ফিট দখল হকারদের এবং বিভিন্ন অবৈধ যারা স্থাপনা সৃষ্টিকারী তাদের দখলে আছে। মাত্র 15 ফিটের মতো আছে এই জায়গার মধ্যে যানবাহন চলাচল করছে, অথচ 30 ফিট রাস্তা তাদের দখলে। আমরা তাদেরকে আজকে ধরেছি এবং তাদেরকে জরিমানার আওতায় এনেছি এবং আজকে সতর্ক করেছি, এরপরে যদি ফার্দার করে আমরা তাদেরকে জেল জরিমানা বা আইনগতভাবে যেটা করা সেটা করব। কি পরিমাণ জরিমানা আপনারা করেছেন? আমাদের অভিযান এখনো শেষ হয়নি, বেশ কিছু দোকানদারকে আমরা জরিমানা করেছি, তরমুজের দোকান, আনারসের দোকান, তারপরে ফল ফ্রুটসের দোকান এবং কিছু মেইন রাস্তার উপর চায়ের দোকান, এরকম বেশ কিছু অবৈধ স্থাপনা আছে যারা হচ্ছে একদম পার্মানেন্টলি মেইন রাস্তার উপর বসেছিল, তাদেরকে আমরা জরিমানা করেছি এবং তাদেরকে দেখেন আপনারা উঠিয়ে দিয়েছি। এরপরে যদি তারা বসে আমরা আসবো, আজকে জরিমানার মধ্যে সীমাবদ্ধ আছি, এর পরবর্তী তার জরিমানার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা আইনগতভাবে তাদের সেকশন অনুযায়ী বা আইনে অনুযায়ী যে জেল হয় সেটা আমরা তাদেরকে দিই। যেমনটি বলছিলাম তানি যে আসলে এই যে অভিযান, সেই অভিযান কিন্তু আসলে 4 তারিখ পর্যন্ত চলমান থাকবে, এমনটিও কিন্তু বলছেন তারা। তো এই ছিল আসলে আমার কাছে ফকিরাপুল থেকে সর্বশেষ তথ্য দিই। তানি, ধন্যবাদ আপনাকে। দেশের 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত যানবাহনের চাপায় সিএনজির 2 জন যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন 1 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বারোপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহতদের লাশ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এদিকে রাতে ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ধামরাই বাজার রোডের যাত্রাবাড়ি মোড়ে এই ঘটনা ঘটে। আমরা ওইখান থেকে দৌড়ে আইছি। 24-এর গণ অভ্যুত্থানে আন্দোলনকারীরা আন্দোলন সময় ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই সাক্ষ্য। পরে একই ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে আয়নাঘর খ্যাত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধেও হবে সাক্ষ্য গ্রহণ। সকালে এসব মামলায় 3 সেনা কর্মকর্তা সহ মোট 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবার ইরান যুদ্ধ প্রসঙ্গ। আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন খুব শিগগিরই ইরান যুদ্ধের ইতি টানবে যুক্তরাষ্ট্র। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তার কোনো আস্থা নেই এবং ওয়াশিংটন থেকে বার্তা পেলেও কোনো আলোচনা চলছে না। এদিকে সংকট সমাধানে টেলিফোনে কথা বলেছেন রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। জরুরি ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্টকে সংঘাত থেকে সরে আসার পথ খোঁজার আহ্বান জানিয়েছেন পোপ 14 লিও। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।